কারা কারা ঘুম থেকে ওঠোনি এখনো পর্যন্ত হাত তোলো, তাদের শাস্তি দেওয়া হবে। ভাই তোমরা ঘুম থেকে ওঠোনি কেন? 4টা বেজে গেছে, অ্যাটলিস্ট 5টা নাগাদ উঠে যাবো। মহালয়া বলে কথা, ঈদ মহালয়া। এই রোডটার সাথে একটা পুরনো আমার স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিটা হচ্ছে, যাই হোক মাঝখানে একটু ভগবানের একটু হিসাবটা ভুল হয়ে গেছিলো, ক্যালকুলেশনটা হঠাৎ করে বৃষ্টি দিয়ে দিয়েছিলো। তবে ঠিক আছে, আর 1 ঘন্টার মধ্যে ভগবান নিজের ভুল শুধরে নিয়েছে। তো ভাই দেখে নাও, এটা আমার ভাগ্নে, ছেলে আমার রেসার হবে মোটোজিপিতে, চালাতে পারে না বাইক, হবে আমার রেসার। আমরা আছি এখন নামখানা ব্রিজ। ইয়েস, নামখানা ব্রিজে উঠতে গেছি গাইস। সি বিচের 500 মিটার ওখানে আই থিঙ্ক রাখতে দেয় বাইক। Hey guys, what's up? Hi guys, welcome to my channel Ride Rover. আর আজ হচ্ছে 2 অক্টোবর, গান্ধী বার্থডে আর মহালয়া। টাইম হচ্ছে এখন কটা জানো? টাইম হচ্ছে এখন ভোর 4:10। আর দেখো সবাই উঠে গেছে, চলো আমরা রেডি। ভোর 4:10 গাইস, বেরিয়ে গেলাম। মহালয়া আওয়াজ হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না, কিছুই বুঝতে পারছি না ভাই। আর হ্যাঁ, কোথায় বেরাচ্ছি সেটা বলি তোমাদেরকে। আমার এখন ফার্স্ট টার্গেট হচ্ছে কুলপি যাওয়া। কুলপি হচ্ছে ডায়মন্ড হারবারের পরের একটা লোকেশন। তো ওখান থেকে আমি বেরাবো, তারপরে একদম ডাইরেক্ট বকখালি। ইয়েস গাইস, আমার মেন ডেস্টিনেশন হচ্ছে আজকে বকখালি যাওয়া। তো বকখালি যাওয়ার আগে আমি আমার ভাগ্নাকে সঙ্গে নিয়ে নেবো। আমার বন্ধুরা তো যাচ্ছে না, সব কটা পড়ে ঘুমাচ্ছে। তো কুলপিতে আমার ভাগ্না, এই আবার স্টার্ট। ও ভাই, কারা কারা ঘুম থেকে ওঠোনি এখনো পর্যন্ত হাত তোলো, তাদের শাস্তি দেওয়া হবে। ভাই তোমরা ঘুম থেকে ওঠোনি কেন? 4টা বেজে গেছে, অ্যাটলিস্ট 5টা নাগাদ উঠে যাবো। মহালয়া বলে কথা, ঈদ মহালয়া। ভাই অনেক দিন পর এই ফিলিংটা পাচ্ছি। লাস্ট পেয়েছিলাম যখন সিকিমে গেছিলাম। তো মেন ব্যাপারটা হচ্ছে যে বকখালি যাচ্ছি, আর কিছু ব্যাপার না, এটাই আনন্দ ভাই। আবার সেই ফিলিংস ভাই। ক্যামেরাটা অন করলাম, একটা জিনিস তোমাদের দেখাতে চাইছি ভাই। লিটারালি এখনও পর্যন্ত রাস্তা দেখো পুরো অন্ধকার, কোনো আওয়াজ নেই, বুঝতে পারলে? আমি এখন রয়েছি যে আমাদের এখনো বেহালাও ছাড়তে পারিনি। একটা জিনিস বুঝতে পারছি যে আজকাল লোকের মধ্যে ভাই মহালয়া যে সকালবেলা উঠবে, ভোর 4টে নাগাদ উঠে যে মহালয়া শুনবে, সেই জিনিসটা আর নেই। আমি অবাক হচ্ছি। আমাদের পাড়াতেও মানে আমি তো উঠেছিলাম 3টে নাগাদ রেডি হওয়ার জন্য। 3টে নাগাদ উঠে আমার একটা ভিডিও আপলোড করলাম, ওটাকে পাবলিশ করলাম। তো তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো যখন উঠলাম তখন দেখলাম 4টে যখন বাজে, মানে বেরোনোর একটু আগে, দেখলাম আমাদের পাড়ার ক্লাবের কয়েকজন শুরু করলো মহালয়াটা। হ্যাঁ, শুরু করলো ভালো কথা, জোরে দিয়ে আবার শুরু করলো। করার পরে কিছুক্ষণ 10 মিনিট বাদে বন্ধ করে দিল। এই দেখুন, এই পাড়াটা তো আওয়াজ হচ্ছে না, মানে পুরো মহালয়া হচ্ছে না, কিন্তু ক্লাব কিন্তু রয়েছে। এবার ভগবান জানে ভাই কি হচ্ছে। ভাই তুমি গ্রামের দিকে চলো, এই সময়টা যদি আমি কুলপিতে থাকতাম বা ডায়মন্ড হারবারের দিকে থাকতাম, ম্যাক্সিমাম জায়গায় চলছে ভাই, ম্যাক্সিমাম জায়গায় মহালয়া চলছে। ম্যাক্সিমাম কি সব জায়গায় মহালয়া চলছে। তো শহরের লোকেরা বেশ ভুলে যাচ্ছে মহালয়া শুনতে। ঘুমে ব্যস্ত, কাজে ব্যস্ত সব। রাত পর্যন্ত বসে হোয়াটসঅ্যাপ করছে, টেক্সট করছে, একে হায় ওকে হায়, একে ও কাজের বেলা কাজের নয়, খালি কী করবে মহালয়া পিঠে শুভেচ্ছা, মহালয়া শুভেচ্ছা, এই শুভেচ্ছা ওই শুভেচ্ছা হাত। তো যেটা বলছিলাম যে এই যে রোডটা, যেটা তোমার NH34 বা NH12, যেটা পুরো একদম ডাইরেক্ট পুরো এখান থেকে আমাদের বকখালি পর্যন্ত গেছে গিয়ে শেষ হয়েছে। একটাই রোড, কোনো ডান দিক বাদে যেতে হবে না। কিন্তু এই রোডটা সবচেয়ে বড় প্রবলেম হলো ডায়মন্ড হারবার বা ওই পাশে যে রোডটা আছে, ওই পাশের রোডটায় পুলিশ বহু চেকিং করে। তো যারা মোটামুটি 50, 60, 70 গেছে, মানে মোটামুটি যারা 60-এর ওপরে যারা যায়, তাদেরকে পুলিশ কেস দেয়। আর এই রোডটার সাথে একটা পুরনো আমার স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিটা হচ্ছে, যখন আমি প্রথম, মানে আগের বছর অক্টোবরে আমি কিনেছিলাম, দেখো মামা দাঁড়িয়ে আছে, আগের বছর অক্টোবরে যখন এই বাইকটা কিনেছিলাম, তখন আমি চালানো শিখেছি এই বাইকটা প্রথম। হ্যাঁ, তো ডিসেম্বরে আমি শিখে গেছিলাম চালানো, লাইসেন্স নিয়ে ডিসেম্বর বেজে গেছিলো। এবার আমার দিদির বাড়িতে আমি প্রথম গেছিলাম বাইকটা নিয়ে, লংয়ে মানে কি প্রথম চালিয়েছিলাম। তো
তখন আমাকে পুলিশ কেস দিয়েছিল ওভার স্পিডে। মানে সে আর কি বলবো, মানে ঘুষ খেয়েছিল লিটারালি, কেস তো না, ঘুষ খেয়েছিল। তা আবার কি জানো, পার্সোনাল কিউরে টাকাটা নিয়েছিল ভাই। এর জন্যই আমার মানে কী বলে, পুলিশের উপর রাগ নয়, মানে তখন একদম নতুন নতুন লাইসেন্স তখন হয়নি, লাইসেন্স জাস্ট ঘরে আসেনি, হয়েছিল মোবাইলে পেয়েছিলাম, ঘরে আসেনি। মোবাইলে পেয়েই ভাই আমি আর আমার ভাই বেরিয়ে গেছিলাম আমার দিদির বাড়ির উদ্দেশ্যে, কুলপি দিদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আর ভাবো, প্রথম একটা ছেলে বাইক চালানো শিখেছে, আমার ভাইও এক্সপিরিয়েন্স, কিন্তু লংয়ে বেশি যায়নি, দুজন মিলে আনন্দে বাইক চালাতে যাচ্ছি। জানি না 55 থেকে 60 তুলেছি ভাই, ম্যাক্সিমাম 60 তুলেছিলাম। ব্যাস হঠাৎ করে পুলিশ দাঁড় করলো, ওভার স্পিড করছো, দাও তোমার লাইসেন্স দাও। লাইসেন্স তো আমার কাছে নেই ভাই, আমি কোথা থেকে দেবো, আমার কাছে ফিজিক্যাল তখন ছিল না, ভয়ে দিয়ে দিতে বাধ্য হলাম। তো যাই হোক ভাই, এই ভুলটা তোমরা কেউ করো না। অনেক ব্লগ তোমরা দেখবে যারা বকখালিতে যাওয়ার সময় প্রচুর কেস খায়, তো ওই ভুলটা করো না গাইস। প্রচুর বড় বড় ফাইন মারে, এরা জাস্ট বসেই থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো আমরা তো এইসব ভুল করবো না, আমরা পুরো মস্তি নিতে নিতে যাবো। বকখালি সোজা, গঙ্গাসাগর সোজা, বারুইপুর বাদিকে। আর এটা মনে হয় আমতলা এসছি, সামনের দাদাগুলো দেখো পুরো একদম ভিডিও করতে করতে যাচ্ছে, পেছনে ফুল মস্তিতে যাচ্ছে। এটা আমতলা ভাই, এত ভিড় জম আমতলা এটা। তবে হ্যাঁ ভাই, হেডলাইটের পুরো প্রবলেম, সামনে থেকে হাই পাওয়ারে হাই বিমে আসছে সব, হাই বিমে না এলে ওদের পাওয়ারফুল হেডলাইট। তো এইসব রাস্তায় একটু ফগ লাইট থাকলে ভালো হয়, কারণ এটা যদি ওয়ান ওয়ে, তো মানে ওয়ান লেন, তো একটা লেনে দুটো জায়গায় আছে। তো ভাই এটা মনে হয় অ্যাডভেঞ্চার 250 বা 390 KTM-এর, তো পাওয়ারফুল গাড়ি। যেটা ডায়মন্ড হারবারে যদি যাও তাহলে তোমরা নদী দেখতে পারবে অবভিয়াসলি ডায়মন্ড হারবারে, কিন্তু ডায়মন্ড হারবারে গেলে তোমাদেরকে মনে হয় 5-10 কিলোমিটার বেশি ঘুরতে হবে, কারণ সোজা রাস্তা যেটা আছে ওটা উস্তি দিয়ে যায়। আর ডায়মন্ড হারবার কী করে, ডান দিকে ঢুকে যায়, ডান দিকে ঢুকে নদীর পার হয়ে নদীকে একটুখানি টাচ করে আবার চেপে ওই রাস্তাটা NH34 নিয়ে নেয়। আর NH34 মেবি হয়তো ডায়মন্ড দিয়েই যায়, আর আমরা ডায়মন্ড না গিয়ে শর্টকাটে উস্তি হয়ে বেরিয়ে যাবো, এটা NH34কে আবার ধরে নেবো। এই যে শিরাকল, এটা এই শিরাকলের মোড় থেকে সোজা চলে যাও, তাহলে তুমি চলে যাবে উস্তি হয়ে বেরিয়ে যাবে। আর যদি ডান দিক হয়ে যাও তাহলে তুমি এই হচ্ছে সেই মোড়, এই ডান দিক চলে গেলে ডায়মন্ড হারবার, আর এই সোজা চলে গেলে উস্তি। এই রোডটাও এখন একটু মনে হয় ভালো হয়ে গেছে, আগে একটু খারাপ ছিল, তবে ওই রোডটা পুরো মাখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রোডটা দিয়ে অনেকটা ঘুরতে হয়, 5-10 কিলোমিটার বেশি ঘুরতে হবে। আর ডায়মন্ডের তুমি মজা পাবে, ডায়মন্ডের নদী তুমি নদীর পাশে তুমি যেতে পারবে। তবে আমাদের এখন নদী দেখার কোনো ইচ্ছা নেই, ওখানে হয়তো যেতে যেতে অন্ধকারই থাকবে, কিছুই দেখতে পারবো না। তো সোজা আমি এখন উস্তি দিয়ে যাব ভাই। উস্তি রোডটা তোমরা অ্যাভয়েড করো রাতের বেলা, কারণ ভালো পথ রয়েছে মাঝে মাঝে। যদি 40-50-এ যাও তো ঠিক আছে, আস্তে স্পিডে। যদি তুমি জোরে যাও আর পথের সামনে তুমি এরকম এই যে দূর থেকে হেডলাইট জ্বালানো একদম পাবলিক চলে আসছে, তো ভাই তুমি গেলে, তোমার ফগ লাইট ভালো না থাকলে তুমি গেলে, কারণ সামনে পটল থাকলে তুমি দেখতেই পারবে না। দেখো ট্রাক আসছে, ফুল হেডলাইট জ্বেলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কিছুই তুমি দেখতে পাচ্ছি না, 2 সেকেন্ডের জন্য পুরো চোখ ধাঁধা। কিন্তু রোডটার ভাই বিউটি খুব আছে, খুব সুন্দর রোডটা। ইন্ডিয়ান অয়েলের তো আছে, কিন্তু পেট্রোল পরে ভরবো। তো ফগ লাইট দরকার ভাই, ফগ লাইট দরকার। আর হ্যাঁ, রাতের বেলা ফুল অ্যাভয়েড করো রাস্তা, দরকার নেই আসা। 5-10 কিলোমিটার তুমি এক্সট্রা চার্জ যাও, ওইটা দিয়ে যাও। এই রাস্তাটা ভালো না অতটা, মানে রাতের বেলার জন্য। হট করে 50 কিলোমিটারে আসা গাড়ি বা 50-60 কিলোমিটারে যদি আসা, তুমি জোরে আসছো, হট করে যদি পটল চলে আসে না, দাম করে পড়বে, অ্যাক্সিডেন্ট হতে পারে। কুস্তি দিয়ে এলে তোমরা এই হটুগঞ্জের রাস্তা নিয়ে নেবে। এই দেখো ডিভাইডার রয়েছে, এইগুলোই ভালো লাগে। এবার হবে লাইট টেস্ট। ও ভাই এইবার রাস্তা ভালো হয়েছে, ফুল ডিভাইডার দুদিকে, সরি ডিভাইডার বলছি, রিফ্লেক্টার, ধারে রিফ্লেক্টার, মাঝখানে পুরো একদম প্রপার রিফ্লেক্টার লাইট। এটা তোমার হচ্ছে ওই সামনে 3 মাথার মোড় থেকে তোমার কোন দিকে জানো, হটুগঞ্জের দিকে রাস্তাটা। এইবার উস্তি রোডটা প্রপার রোডটা হয়েছে। দেখো দেখো ট্রাকগুলো খুব সুন্দর দাঁড়িয়ে আছে, পুরো একদম প্রপার একদম রিফ্লেক্টার নিয়ে, রাস্তায় রিফ্লেক্টার প্রপার, অল গুডস ওকে। আর তবে যখন ফগ লাইট মারবে তখন হবে আলাদাই মজা উইথ এই লাইটটা, ব্যাস।
আর কি চাই জীবনে, আর কি চাই গাইস জীবনে? ফগ লাইট, হেডলাইট, আর সামনে কোনো গাড়ি যদি না থাকে তাহলে একদম হাই বিম, ব্যাস চলো মস্তি গাইস, মস্তি, এনজয়। এটাই তো এনজয় করার টাইম জীবনে। আর এই রোড সামনে থেকে পাওয়ার দেখো হাই বিমের। ওফ ভাই, এই ট্রাকগুলো এলে এই দেখো। আচ্ছা, ট্রাকগুলো এলে কী করবে? তোমার গাড়ির স্পিড স্লো করে দেবে। গাড়ির স্পিড যদি তুমি 60, 70, 80, 90 যততেই চালাও, গাড়ির স্পিড কন্ট্রোলেবল স্পিডের মধ্যে নিয়ে আসবে। কন্ট্রোলেবল স্পিড কোনটা? 40, 50, ম্যাক্সিমাম 40, যেটা তুমি সঙ্গে সঙ্গে ব্রেক মারলে একটুখানির মধ্যে গিয়ে ব্রেকটা দাঁড় করাতে পারবে এবিএস দিয়ে। তোমার স্কিলের উপর ডিপেন্ড করছে। তা বলে অনেকে বলবে যে আমি তো ভাই 60-এ গাড়ি দাঁড় করে দিতে পারি একটুখানির মধ্যে, করতে যেও না। অল্প স্পিডে নিয়ে আসো। তুমি ছোটো গাড়ি, এটা স্বীকার করো, ওর গাড়ির মধ্যে তোমার পাওয়ার নেই। তো অল্প স্পিডে নেই, দেখো নৈনানপুর চলে এসছে, তো গাড়িটা অল্প স্পিডে নিয়ে আসো, নিয়ে এসে আস্তে করে যেও, একদম আস্তে করে ওভারটেক করো। হ্যাঁ, কিছু 1-2 সেকেন্ডের জন্য হয়তো তুমি দেখতে পারবে না, কারণ তোমার হেডলাইটে বেশি পাওয়ার নেই, ওদের হেডলাইটে বেশি পাওয়ার। সো ওই জায়গাটার জন্যই বলছি যে আস্তে করে যেও। আগে থেকে যখন ওই তোমার চোখে পড়বে লাইটটা, তার আগে থেকে তুমি দেখে নেবে যে তোমার সামনে রাস্তায় কেউ নেই। তো এবার যখন ফট করে তুমি সামনে দিয়ে ক্রস করবে, তখন তোমার চোখ পুরো ধাঁধা লেগে যাবে, চোখ পুরো অন্ধকার হয়ে যাবে, ব্লাইন্ড হয়ে যাবে কি 1 সেকেন্ডের জন্য। তো তখন তুমি আগে থেকে যদি তুমি দেখে নিচ্ছ তোমার সামনের রাস্তাটা পুরো ক্লিয়ার, তো ওই সময় হালকা স্পিডে তুমি চলে যাবে। বাই চান্স যদি তোমার চোখে পড়ে যায় যে হট করে রাস্তা ক্রস করছে বা সাইকেল ফাইকেল চলে এলো, তাহলে যাতে তুমি ব্রেক মেরে দাঁড়াতে পারো, কারণ তোমার তো কন্ট্রোলেবল স্পিড রয়েছে। তুমি দাঁড়িয়ে যাবে, হালকা স্পিড ব্রেক মেরে, ব্যাস তারপর তুমি চালাও, বুঝতে পারলে? মজা করে চালাও, মজা করে। তো একটা ভালো ইনফরমেশান দিচ্ছি। ধরো এরকম অন্ধকার রাস্তা তোমরা দাঁড়িয়ে আছো, তাই তো? তোমরা দাঁড়াবে, তো তখন তোমরা এই হ্যাজার্ড অন করে দেবে। এই হ্যাজার্ড বা একে পার্কিং লাইট বলে, বুঝতে পারলে? তো এই পার্কিং লাইটের ইউজটাই হচ্ছে এই কারণে। ওই পার্কিং লাইটের ইউজ ওর জন্য না যে তুমি জোরে যাচ্ছ, আমাদের মেন রোডে বলো বা হাইরোডে বলো, হাইওয়েতে বলো, তখন তুমি পার্কিং লাইট বা হ্যাজার্ড চালিয়ে যাচ্ছ। এই হ্যাজার্ডের কাজটাই হচ্ছে এটাই। যখন তুমি পার্কিং করে, বিশেষ করে অন্ধকার রোডে, তখন তুমি এই হ্যাজার্ড জ্বালিয়ে রেখে দেবে। তাহলে কী হবে? দূর থেকে ট্রাক বলো, গাড়ি বলো, বা যে কোনো গাড়ি এলে তোমার এই হ্যাজার্ড থেকে বুঝে যাবে যে এখানে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে, স্টল পজিশনে দাঁড়িয়ে আছে। তো এর জন্যই একে বলা হয় হ্যাজার্ড লাইট অর পার্কিং লাইট। তো চলো, তোমাদের এরকম আরও ভালো ভালো ইনফরমেশান দিয়ে থাকবো। তো ভাই লোক, টাইম হচ্ছে এখন 5:23, আর আমি কি বলেছিলাম আমার দিদির বাড়ি কুলপি পৌঁছাবো 5:30। এর মাঝখানে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মাঝখানে যখন আমি আসছিলাম 100 মিটার বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি পড়ছে লিটারালি। আমার ভাইজার ভিজে গেল, ক্যামেরা হালকা ভিজে গেল। তারপরে যেই আমি জাস্ট একবার ডিসিশন নিলাম, আমি কি পেছনে ব্যাক করে যাবো? পেছনে বৃষ্টি পড়ছিল না, আমি কি দাঁড়িয়ে রেনকোট পরবো? জাস্ট এই দুখানা ডিসিশন মাথায় ঘুরছে। 100 থেকে 200 মিটার টপকালাম, বৃষ্টি খাতাম, টাটা বাই বাই। এখন আবার পুরো শুকনো রাস্তা। মানে তোমরা এই যে লং ট্রিপ করছো, তখন কত কিছু কথা দেখতে পারবে যে মাঝখানে বৃষ্টি পড়ছে, দুদিকে পুরো শুকনো। 100 থেকে 200 মিটার বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি পড়ছে। আবার ওই জায়গাটার ওপরে কালো মেঘ রয়েছে, বৃষ্টি পড়ছে। আর কালো মেঘ ছিল, এখন কালো মেঘ আর নেই। আর সূর্য যেহেতু এখন উঠছে, ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমার দিদির বাড়ি আমি এসে গেছি, আর 800 মিটার এখান থেকে, আর 1 কিলোমিটার আমার দিদির বাড়ি। সোজা গেলে বকখালি, আর আমার দিদির বাড়ি কুলপি থেকে, এখান থেকে আর একটুখানি 500 মিটার ভেতরে ঢুকতে হবে, ডান থেকে ঢুকতে হবে। আর ওখানে আমার ভাগ্নে দাঁড়িয়ে আছে। তো চলো একদম নিয়েই দেখা যায়। তো ভাই দেখে নাও, এটা আমার ভাগ্নে, ছেলে আমার রেসার হবে মোটোজিপিতে। চালাতে পারে না বাইক, হবে আবার রেসার। হ্যাঁ, রেনকোট তো আমি নিয়েছি, তোকে তো বলো রেনকোট নিতে বৃষ্টি পড়লে। হ্যাঁ ব্যাস চলো। এই দেখো মেঘ, গাইস দেখে নাও, এইদিকে মেঘ, আমরা যাবো ওইদিকে, কোনো টেনশন নেই। এই দিকের মেঘটাকে অ্যাভয়েড মারো ফুল। ম্যাপ দেখতে হবে, কোথায় রাস্তা। তোর লাইসেন্স রয়েছে এখন? আছে, তো চল ওঠ। গিয়ারে আছে, গিয়ারে আছে। তো গাইস টাইম হচ্ছে এখন 5:33। আর একটা শিক্ষানবিশকে দিয়ে দিয়েছি যে লার্নার নিয়ে এখন বাইক চালাচ্ছে। ভাই কিডিং করছি ভাই, কেউ কমেন্টে গালাগালি দিও না। লার্নার না, লাইসেন্স পেয়ে গেছে ছেলেটা, এখন ভালোই শিখে গেছে। যদিও আমিও শিখেছিলাম, হাতে ধরিয়ে শিখেছিলাম, শিখে গেছে ছেলেটা, এখন চালাবে। আর আমি এখন
ব্যাক সিটে রেস্ট করব। তো চলো, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। তো ও চালাক আর আমি মোটামুটি এখন একটু রেস্ট করি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মেবি হয়তো 50 কিলোমিটার, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। এই যে কুলপির মোড়, এদিকে গেলে কলকাতা আর এদিকে গেলে বকখালি। তো চলো ভাই, নিজের সিটে বসে বেশ আলাদাই অনুভূতি হচ্ছে, কারণ নর্মালি নিজের বাইকে নিজের পেছনের সিটে বসি না। তো এবার বুঝতে পারছি বেশ ভালো উঁচু আছে আমার বাইকটা। ভাই ওইদিকে পুরো মেঘ দেখো, ওইদিকে পুরো মেঘ দেখো, এই দেখো দেখতে পাচ্ছ পুরো মেঘটা। ওইদিকে পুরো ধান ক্ষেত, আর ওখানে দেখো পুরো কালো হয়ে গেছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা পুরো মেঘের সাথে পুরো খেলা খেলে যাচ্ছি। জাস্ট বকখালিতে পৌঁছাই, তারপরে যত বৃষ্টি পড়ার পর ভাই কোনো টেনশান নেই। এখন বৃষ্টি পড়লেই গল্প ভাই। বকখালি থেকে যত বৃষ্টি পড়ার পর আমাদেরও ভাল লাগবে, ঢেউয়ের পাওয়ার বাড়বে আর মজা আসবে। আর ওই দিকটায় আবার মেঘ নেই, বকখালি দিকে আবার বৃষ্টি কিন্তু দেখাচ্ছে না, কালো মেঘ নেই। ওই সাইডটা পুরো মেঘ, আর এই সাইডটা মাথার ওপরে পুরো মেঘ। তো যত তাড়াতাড়ি পারবো ডান দিকে চেপে না, যত তাড়াতাড়ি পারবো এই জায়গাটাতে ক্রস করবো। আর এখান থেকে এখনও মনে হয় 40-45 কিলোমিটার দূর বাকি আছে। 61 কিলোমিটার এসছি এখনও পর্যন্ত, 114, মানে 50 কিলোমিটার এখনও বাকি। তো এই দেখো ওইদিকে পুরো মেঘ, দেখতে পাচ্ছ পুরো মেঘ, এই দেখো পুরো মেঘ, ওইদিকে দেখো ভাই আকাশ পুরো মেঘ হয়ে গেছে ভাই। এক্ষুনি বৃষ্টি পড়বে, তাই ক্যামেরা ঢোকাতে বাধ্য হলাম। দেখো ক্যামেরা, তুমি ঢুকে যাও। তো চলো আবার দেখা হবে বকখালিতে গিয়ে। 2000 years later. 8:02। আমি এখন আছি নামখানা। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, যাকে সত্যি করে বলে যে ঝড় বাধা বিপত্তি পেরিয়ে আমরা এসেছি। আমরা নিশ্চিন্তপুরে দাঁড়িয়েছিলাম, লাস্ট যখন ভিডিওটা অন করেছিলাম তোমরা দেখেছো যে নিশ্চিন্তপুরে আমরা দাঁড়িয়েছিলাম। খুব মারাত্মক বৃষ্টি পড়লো, 6টার মধ্যে পৌঁছে গেছিলাম নিশ্চিন্তপুরে। 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম 7টা 7:30 পর্যন্ত। তারপরে বৃষ্টিটা কমতে আমরা একটু বেরিয়েছি। তাও ভাগনা বলছিল যে বাড়ি চলে যাই। আমি জোরজাবস্তি করে না, যখন এসছি যখন যাবোই। এখন বৃষ্টিটা একটু কমেছে, ভগবানও সাথ দিয়েছে। তো গাইস চলে এসছি এখন, আর আমরা আছি এখন নামখানা ব্রিজ। ইয়েস, নামখানা ব্রিজে উঠতে গেছি গাইস। যদি ছবি তুলতে যায় তো ছবি তুলবো, ছবি তুলতে দেবে, পুলিশ তো নেই। তো গাইস আমাদের ফটোশ্যুট ডান, 5 মিনিটের মধ্যে ফটোশ্যুট করে নিয়েছি। আর এখানে দেখে নাও নামখানা ব্রিজ। আর এই যে নিচে দেখো পুরো নদী, পুরো আগে যখন ব্রিজটা ছিল না তখন এই নদী টপকে যেতে হতো। আর পুরো লঞ্চ ভর্তি। এই নামখানা ব্রিজে যদি ড্রোন শটটা নাও না, হেভি দেখতে লাগবে, চুমু দেখতে লাগবে। তবে ড্রোন শটটা রয়েছে, কজন ইউটিউবার করেছে বাংলায়। তবে যাই হোক, এখান থেকে নামখানা থেকে মোটামুটি প্রায় 25-30 কিলোমিটার ডিস্টেন্স হবে বকখালি। তো 8টা 9 বাজে, মোটামুটি ম্যাক্সিমাম 9টা, মানে 9টাও লাগবে না, 8:40-50-এর মধ্যে পৌঁছে যাব। তো চলো মস্তি করতে করতে যাই। আর হ্যাঁ, এটা ঠিক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছি। কারণ লাস্টে অনেকবারই, মানে বলতে গেলে হয়তো 100 বারের মধ্যে 99 বার প্ল্যান করেছিলাম যে না বাড়ি চলে যাই ভাই, দিদি বাড়ি চলে যাই, বৃষ্টি পড়ছে। কিন্তু না, তারপরে বলে না ভগবান ডাকলে সব কিছুই হবে। ভগবান ডেকেছিল, হয়তো আজকে লেখা ছিল কপালে যে বকখালি যাব। তাই 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করার পরও বকখালি যাচ্ছি, হিপ হিপ হুররে। আর এখান থেকে ডিস্টেন্স আমি বলে দিচ্ছি, বকখালি এই যে সামনে ফলক আসছে, বকখালি হচ্ছে 24 কিলোমিটার। ঠিকই বলেছি তোমাদেরকে, বকখালি 24 কিলোমিটার, সার্ভিস রোড এইদিকে, আর টোল আছে। তো টাইম হচ্ছে গাই 8:30। আর যেই প্ল্যান সেই মতোই কাজ। মোটামুটি আমরা 3-4 কিলোমিটার বা ম্যাক্সিমাম 5 কিলোমিটার দূরে আছি। আর এখানে টিপ 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 করে বেশ বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা বেশ গায়ে লাগছে। তো আমাদের মোটামুটি একটা প্ল্যান ছিল, মানে কি বলবো, আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা যাব সমুদ্রে আর বৃষ্টি পড়বে। তো ভগবান বেসিক্যালি আমাদের জন্য ওটাই করে রাখলো। যে যাই হোক, মাঝখানে একটু ভগবানের একটু হিসাবটা ভুল হয়ে গেছিলো, ক্যালকুলেশনটা হঠাৎ করে বৃষ্টি দিয়ে দিয়েছিল। তবে ঠিক আছে, আর 1 ঘন্টার মধ্যে ভগবান নিজের ভুল শুধরে নিয়ে আমাদের জন্য বৃষ্টিটাকে হোল্ড করে রেখে দিয়েছিল।
আমরা যখন পৌঁছে গেলাম, এখন 1 ঘন্টা বাইক চালিয়ে মোটামুটি 40 কিলোমিটার 50 কিলোমিটার ওখান থেকে বাইক চালানোর পর এখন আবার বৃষ্টি পড়ছে অলরেডি, আর 5 কিলোমিটার বাকি আছে বকখালি, আর 5টা মিনিট হোল্ড করতে হবে ভগবানকে। আর বকখালি প্রায় 5 কিলোমিটার মানে এসে গেছি, সমুদ্রের গন্ধ প্রায় এবার পাপিতে শুরু করেছি। যে ওই প্রবলেমগুলো যা হয়, পুলিশ ধরার প্রবলেমগুলো আমি দেখতে পাইনি, 1-2 জায়গায় পুলিশ দেখেছি। এবার মেবি হতে পারে যে আমরা আজকে মহালয়ার দিনে এসেছি, কিন্তু বৃষ্টি পড়ছে বলে সকালবেলায়, ওই জন্য পুলিশ এখন দাঁড়ায়নি তেমনভাবে। বকখালির 5 কিলোমিটার আর হেনরিয়ারের 2 কিলোমিটার, তো ওর জন্য মেবি হয়তো পুলিশ তেমন দাঁড়ায়নি। তবে ওই যে স্পিড ক্যামেরা যে দাঁড় করে রেখে দেয়, যেটা অনেক ভিডিওতে দেখেছি, তবে ওই সিন আমরা দেখতে পাইনি। এমনি পুলিশ যেমন সকালবেলা চেক করছিল, আর বৃষ্টি পড়ার পর থেকে তো আর কোনো পুলিশই দেখতে পাইনি যে কোনো জায়গায় পুলিশ দাঁড় করিয়েছে এমনকি। তো টাইম হচ্ছে 8:35, আর আমরা পৌঁছে গেছি। দেখো লেখা আছে বলাকা ভলেজ, লজ। এই যে এটাই হচ্ছে বকখালি, কারণ আগেরবার যখন বাস করে এসেছিলাম তখন এখানে লাস্ট নামিয়েছিল। আর কোনো জায়গা বুঝতে গেলে দেখো বকখালি বাস স্ট্যান্ড। আর যেহেতু এত রেস্টুরেন্ট, এত জ্যাম, এত বাস, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কোনো ট্যুরিস্ট স্পট বা কোনো বিখ্যাত জায়গা। এই যে এখানে সব বকখালি বাস যায়, বকখালি, কাকদ্বীপ, নামখানা, এখানেই বাস আমাদের আগেরবার নামিয়ে দিয়েছিল। তারপর এখান থেকে হেঁটে গেছিলাম বিচে। তো আমরা বিচ চিনি, মানে আগে একবার আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো। আমার ভাগনা আরও ভাই ছিল, আর আমার আরেক ভাগনা ছিল, তোরা হচ্ছে 4 জন মিলে আমরা এসেছিলাম ও দিদির বাড়ি থেকে সি বিচের 500 মিটার। ওখানে আই থিঙ্ক রাখতে দেয় বাইক। এই যে স্টপ, তো পুরো ফাঁকা, কোথায় রাখবো বলো তো? এটা হচ্ছে হোলি পিকনিক গার্ডেন। হাত শেষ, তাও চান থামছে না। জানি না কি হবে আমাদের, কতক্ষণ আর এখানে থাকবো বুঝতে পারছি না, বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি নাও। তো গাইস, we are on the water. তো গাইস দেখলে 1057 টাকা তেল ভরলো, আর মাইলেজ চলেছে, দাঁড়াও, E20 বেশ ভালো মাইলেজ দিচ্ছে। এর পরের বার আবার করবো, আবার করে দেখবো।